জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের 2026-এর একটা মডেল প্রশ্নপত্র নিয়ে। এই মডেল প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেক বছরই পরীক্ষায় আসে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্য থেকেই পরীক্ষায় আসবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং এই প্রশ্নপত্রগুলোর প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে উত্তর সহ ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নেরও ব্যাখ্যা থাকবে। যে ব্যাখ্যাটা জানতে পারলে তোমরা আরো সেই সংক্রান্ত প্রশ্ন যদি আসে উত্তর করতে পারবে। ঠিক আছে? তবে দেখো, বিভাগ ক তে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত সমস্ত ঘটনা ঝড় বৃষ্টি ঘটে? উত্তর হবে ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। আমরা এই ট্রপোস্ফিয়ারেই থাকি, যেখানে ধূলিকণা জলীয় বাষ্প থাকায় মেঘ বৃষ্টি ও ঝড় সৃষ্টি হয়। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। এই আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু, উচ্চতা 4892 মিটার। ভারতের 3-এর দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? উত্তর হবে উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে উড়িষ্যা রাজ্য অবস্থিত। 4-এর দাগের প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্প মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে বায়ুতে যে আর্দ্রতা এবং জলীয় বাষ্প আছে সেটা মাপা হয়। 5-এর দাগের প্রশ্ন, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। আর 1983 সালে এটি প্রথম স্থাপিত হয়। বর্তমানে এটি কেবল সরবরাহ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। 6-এর দাগের প্রশ্ন, ভারতে কৃষ্ণ মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? দাক্ষিণাত্যের মালভূমিতে বা ডেকান ট্র্যাপে, বা মনে রাখবে ডেকান ট্র্যাপে। ব্যাসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই উর্বর কালো মাটি বা রেগুর তৈরি হয়েছে, যেখানে ভারতে কার্পাস চাষ সবথেকে ভালো হয়। 7-এর দাগের প্রশ্ন, পাইন, ফার, স্প্রুস কোন ধরনের অরণ্যের গাছ? সরলবর্গীয় অরণ্যের গাছ। উচ্চ পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ুতে এই সূচালো গাছের জন্মায়, সূচালো পাতার গাছ জন্মায়। লু কোন ঋতুতে প্রবাহিত হয়? লু একটি গরম বায়ু, এটি প্রবাহিত হয় গ্রীষ্মকালে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে অত্যন্ত গরম ও শুষ্ক বাতাস বয়, যাকে আমরা লু বলি। 9-এর দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে বায়ুর চাপ মাপা হয়। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়। 1 মিলিবার সমান 1 গ্রাম। আর সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ দেয় প্রায় 1013 মিলিবার, যা প্রায় 1 কেজি বায়ুচাপের সমান। অর্থাৎ বায়ু এইটুকু জায়গাতে প্রায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি 1 কেজি চাপ দেয়। এই 4-5টা কি 1 বর্গ সেমি, এই 1 বর্গ সেমি এলাকায় সমুদ্রপৃষ্ঠে বায়ু চাপ দেয় প্রায় 1013 মিলিবার। সুন্দরবনের প্রধান গাছ কোনটি? সুন্দরবনের প্রধান গাছ হলো সুন্দরী। এই গাছকে কি বলা হয়? ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। সুন্দরী গাছের আধিক্যের জন্য এই অরণ্যের নাম সুন্দরবন। বিভাগ খ, এক কথায় প্রশ্নর উত্তর করবে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়, এটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। আন্টার্কটিকাকে কেন সাদা মহাদেশ বলা হয়? কারণ এই মহাদেশে সারা বছর 1 থেকে 2 কিমি পুরু বরফে চাদরে ঢাকা থাকে বলে
একে সাদা মহাদেশ বলা হয়। এটি কোথায় আছে? এটি দক্ষিণ গোলার্ধে আছে ভারতে, সারা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে আছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত বিন্দুটির নাম কি? কন্যাকুমারী। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম হলো কন্যাকুমারী। 4. কোন তারিখে দিন ও রাত সমান হয়? সারা পৃথিবীতে 23শে সেপ্টেম্বর এবং 22শে মার্চ, 21শে মার্চ মনে রাখবে, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সারা পৃথিবীতে দিন রাত সমান হয়। আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুবু, আর 21শে সেপ্টেম্বরকে বলা হয় মহাবিষুবু। প্যানজিয়া বলতে কি বোঝো? সারা পৃথিবীর সমস্ত মহাদেশগুলো আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে একসঙ্গে যুক্ত হয়েছিল। সেই বিশাল স্থলভাগ গঠন করেছিল মহাদেশগুলো যুক্ত হয়ে, তাকে আমরা বলবো কি? প্যানজিয়া। পৃথিবীর সমস্ত ভূখণ্ড বা মহাদেশ একত্রে যখন অবস্থান করতো তখন তাকে বলা হতো প্যানজিয়া। আর সাগর হিসাবে একটাই ছিল, যাকে বলা হতো কি? প্যান্থালাসা। বৃষ্টি ফোঁটা মাপার যন্ত্রের নাম কি? কতটা বৃষ্টি হলো সেটা মাপা যন্ত্রের নাম হলো রেইন গজ। রেইন গজ দেখতে অনেকটা এইরকম হয়, একটা ফানেল আকৃতির ফানেল লাগানো থাকে, ঠিক আছে? আর এইরকম একটা পাত্রে এই ফানেলটা বসানো থাকে, ঠিক আছে? এই ফানেলের বসানোর পাত্রের উপর এইরকম সেমি লেখা থাকে, ঠিক আছে? অর্থাৎ যত সেমি বৃষ্টি হলো সেই হিসাবে মাপা হচ্ছে। এবার ধরে নাও বৃষ্টি হয়েছে, এইখানে বৃষ্টির জল ঢুকেছে মোটামুটি 1 সেমি, 1 সেমি বৃষ্টির জল ঢুকেছে। এবার সারা এলাকায় কত সেমি বৃষ্টি হয়েছে সেটা কি করে বুঝবে? সারা এলাকায় বুঝবে যে এই যে দেখতে পাচ্ছ, এই যে ফানেলের যে আয়তনটা, ফানেলের যে এলাকা আছে, ফানেলের যে কতটা বিস্তৃত, কতটা বর্গ সেমি এলাকা জুড়ে ফানেলটা অবস্থান করছে, তেমনি ধরে নাও এই ফানেলটা 10 বর্গ সেমি, ঠিক আছে? আর যেখানে এই রেনগজ যন্ত্রটা আছে সেই এলাকার যদি মাপা হয়, ধরে নাও 100 বর্গ সেমি বা 1000 বর্গ সেমি, তাহলে এই যে রেনগজের ভেতরে 10 বর্গ সেমি এলাকায় বৃষ্টি হয়েছে 1 সেমি, তাহলে 1 বর্গ সেমিতে কত বৃষ্টি হবে এই হিসাবে বের করা হয়, ঠিক আছে? বোঝা গেছে যে 10 বর্গ সেমি এলাকায় ফানেলে জল প্রবেশ করেছে প্রায় 1 সেমি, তাহলে 10 বর্গ সেমি পুরো অঞ্চলে কত বৃষ্টি হতে পারে সেই হিসাবে বের করা হয়, ঠিক আছে? এইরকম রেনগজ দেখতে হয়। পরবর্তীকালে আমি ভিডিও বানিয়ে তোমাদের রেনগজ কিভাবে পরিমাপ করে সেটা বলবো। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত। কোন স্থানের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলা হয়? কোন স্থানের 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম কি? পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হলো জলদাপাড়া বা গরুমারা অভয় অরণ্য। এটি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থান করছে? আলিপুরদুয়ার জেলায় এটি অবস্থান করছে, জলদাপাড়া অভয়ারণ্য। মরু অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কি? মরু অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এই মাটি বালুকাময় এবং জলধারণ ক্ষমতা খুবই কম। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? 4টে থাকবে। অ্যালবেডো কি? অ্যালবেডো বলতে বোঝায় যে সূর্য থেকে আগত যে সৌরশক্তি পৃথিবীকে গরম না করে সরাসরি মহাকাশে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। ধরে নাও যেদিন মেঘলা আকাশ সেই দিন সূর্যরশ্মি মেঘে প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে গেল, সেই দিন অ্যালবেডোর পরিমাণ বেশি হবে। তারপরে কোনো জায়গায় প্রচুর বরফ জমে আছে, সেই জায়গায়
বরফে যখন সূর্যের আলো পড়বে আয়নার মতো প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে যাবে। তাই বলা হয় কি যে মেঘযুক্ত আকাশে অ্যালবেডো বেশি হবে, বায়ুমণ্ডল অস্বচ্ছ হলে অ্যালবেডো বেশি হবে কারণ ধূলিকণায় প্রতিফলিত হয়ে যাবে। যেখানে প্রচুর বরফ জমে আছে সেই জায়গায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে যাবে, অ্যালবেডোর পরিমাণ বেশি। ঠিক আছে, আর পরিষ্কার আকাশ যদি থাকে, ভূপৃষ্ঠ যদি পুরো ফাঁকা থাকে, অরণ্য কম থাকে, তাহলে অ্যালবেডোর পরিমাণ সব থেকে কম হবে। আবার যেখানে প্রচুর গাছপালা আছে সেখানেও অ্যালবেডোর পরিমাণ অনেকটা বেশি হবে। তাই অ্যালবেডো মানে বলতে বোঝায় যে ভূপৃষ্ঠকে গরম না করে যে সূর্যের আলোটা ফিরে যাচ্ছে মহাকাশে। 2 2-এর দাগে প্রশ্ন, আন্টার্কটিকাকে কেন বিজ্ঞানের মহাদেশ বলা হয়? আন্টার্কটিকা মহাদেশে কোনো দেশের অধীন নয়। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ গবেষণা স্থাপন করে আবহাওয়া, জলবায়ু এবং খনিজ সম্পদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তাই একে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। মৌসুমী বায়ু বলতে কি বোঝো? মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ু প্রবাহ পথ সম্পূর্ণ বিপরীত দিকে পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায়ু বলা হয়। যেমন আমাদের এই যে ভারত, এই ভারতে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে। গ্রীষ্মকালে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে, এইটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। আর শীতকালে প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে, অর্থাৎ ঋতু অনুসারে কি হয়ে গেল, ঋতু অনুসারে মৌসুমী বায়ুর দিক পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আরবি শব্দ মৌসিন থেকে এসেছে এই মৌসুমী বায়ু শব্দটা। ভারতের জলবায়ু এই বায়ুর ওপর নির্ভরশীল। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টি হবে। ঠিক আছে, এটা হবে বর্ষাকাল। আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য শীতকাল হবে, বৃষ্টি হবে না। 4 ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কি? এই মাটি লাল রঙের হয় এবং খুব শক্ত হয়। আর 2 নম্বর, এই মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকে কিন্তু উর্বরতা খুবই কম। ঠিক আছে, ভারতের কোথায় দেখা যায় ল্যাটেরাইট মাটি? যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যেমন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যাবে। ঠিক আছে, অর্থাৎ কোথায় দেখা যাবে? যেখানে ভারতে সব থেকে বেশি বৃষ্টি হয় সেইখানেই দেখা যাবে। আমি আঁকছি, সেটা দেখে নাও। অর্থাৎ ভারতের এই জায়গাতে ল্যাটেরাইট মাটি দেখা যাবে। ঠিক আছে, আর কোথায় দেখা যাবে? আর দেখা যাবে মেঘালয়ে। ঠিক আছে, আর দেখা যাবে এই জায়গাগুলোতে ভারতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাবে, যেখানে বৃষ্টি বেশি হয়, জৈব পদার্থ সম্পূর্ণরূপে ধুয়ে চলে যায়। এরপরে 3 নম্বরের প্রশ্ন, বিভাগ খ 1-এর দাগে কি দিয়েছে যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের অল্প সময়ের অর্থাৎ একদিনের বায়ুমণ্ডলীয় অবস্থা, কিন্তু জলবায়ু কোনো অঞ্চলের দীর্ঘ সময় অর্থাৎ 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড়কে বলা হয় কি? জলবায়ু। আবহাওয়া কি হয়? দ্রুত পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু স্থায়ী প্রকৃতির। আবহাওয়ার ক্ষুদ্র অঞ্চলের উপর নির্ভর করে, আর জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে দেখা যায়। ধরে নাও তোমার বাবা, তোমার দাদু বা ঠাকুমা প্রায় 40 বছর ধরে দেখে আসছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে শীত পড়ে। ঠিক আছে, তুমিও সেই বিষয়টাও দেখতে পাচ্ছ এখন। তাহলে এটা হলো জলবায়ু। আর তুমি এখন দেখতে পাচ্ছ যে একদিনে হয় সকালবেলা প্রচন্ড বৃষ্টি হলো, আবার বিকেলের দিকে পরিষ্কার আকাশ হয়ে গেল, এটাকে বলা হয় কি? আবহাওয়া। ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্যের 3টি বৈশিষ্ট্য কি হবে? এই ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে দেখা যায়, সমুদ্রের কাছাকাছি হয়, লবণাক্ত জলের উপরে হয়, যেখানে দিনে 2 বার জোয়ার এবং ভাটা হয়। এই অরণ্য জোয়ারের জলের হাত থেকে বাঁচার জন্য শ্বাসমূল এবং ঠেসমূল তৈরি করে। শ্বাসমূল তৈরি করে তার কারণ কি? জোয়ারের জল সারা গাছ পুরো ডুবে থাকার কারণে
গাছের গোড়ার অংশটা ডুবে থাকার কারণে শোষণ কার্য চালানোর জন্য অক্সিজেন নেওয়ার জন্য তারা এই শ্বাসমূল রাখে আর ঠেসমূল রাখে, যাতে জোয়ারের জল এসে গাছটাকে ফেলে না দেয়। গাছের ফল মাটিতে পড়ার আগেই ফলের মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যায় এই গাছে, তাই এটাকে বলা হয় কি জরায়ুজ অঙ্কুরোদ্গম। যে জায়গায় জন্মায় সেই জায়গার মাটি লবণাক্ত ও প্রচুর কর্দমাক্ত হয়। 3. বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এটি কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। এই স্তর না থাকলে অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষ ও প্রাণীদের ত্বকের ক্যান্সার হতো এবং বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যেত। 4 দাগের প্রশ্ন, আন্টার্কটিকায় জীবজগৎ সম্পর্কে সংক্ষেপে লেখো। আন্টার্কটিকায় কি ধরনের প্রাণী আছে? আন্টার্কটিকায় অতি শীতল জলবায়ুতে পেঙ্গুইন পাখি প্রধান এখানকার বাসিন্দা। এছাড়া জলে সিল মাছ দেখা যায়, তিমু এবং প্রচুর পরিমাণে ক্রিল অর্থাৎ চিংড়ি মাছের মতো প্রাণী পাওয়া যায়। উদ্ভিদের মধ্যে কেবল শৈবাল আছে এবং মস জাতীয় উদ্ভিদ আছে। এরপরে বিভাগ ইঙ রচনাধর্মী প্রশ্ন, দুটো প্রশ্ন আছে 5 নম্বরের। কি কি প্রশ্ন? ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব কি? যে বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বছরে 80 থেকে 90% বৃষ্টিপাত হয়। ঠিক আছে, একটু আগে তোমাদের দেখালাম যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথা থেকে যাচ্ছে? আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ভারতের দিকে যাচ্ছে। ঠিক আছে, ভারতের দিকে যাচ্ছে। তখন আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প নিয়ে গিয়ে ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য ভারতে শীতকাল আসছে, অর্থাৎ কোনো বৃষ্টিপাত হচ্ছে না। কৃষি, ভারতের কৃষিকাজ মূলত মৌসুমী বৃষ্টির ওপর নির্ভরশীল। সময়মতো বৃষ্টি না হলে খরা দেখা যায়। উষ্ণতা, বর্ষাকালে বৃষ্টি শুরু হলে গ্রীষ্মের প্রখর উত্তাপে কমে এবং জলবায়ু কি হয়? আরামদায়ক হয়। অর্থাৎ আমাদের গ্রীষ্মকালে প্রায় উষ্ণতা 40 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছিল। যখনই মৌসুমী বৃষ্টিপাত শুরু হবে উষ্ণতা হয়ে যাবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ঋতুচক্র, মৌসুমী বায়ু আসা এবং যাওয়ার উপর ভিত্তি করে ভারতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীতকালের আবর্তন ঘটে। অর্থাৎ আমাদের ভারতে যে ঋতু পরিবর্তন হয় সেটা মৌসুমী বায়ুকে নির্ভর করেই হয়। 2 নম্বর, জলবায়ু, জলভূমি এবং অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে? জলাভূমি এবং অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? যে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো অরণ্য আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে যাতে পৃথিবীর উষ্ণতা না বেড়ে যায়, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে গাছ। এছাড়া অরণ্য কি করে? ভূমি ক্ষয় অর্থাৎ মাটি ক্ষয় হতে বাধা দেয়। এছাড়া মূল্যবান কাঠ এবং ঔষধি গাছও সরবরাহ করে। আর বন্যপ্রাণী রক্ষার কারণ কি? যে বন্যপ্রাণী প্রকৃতির খাদ্য শৃঙ্খল বজায় রাখে। বাঘ, হাতি বা গন্ডারের মতো প্রাণীরা হারিয়ে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। এছাড়া পর্যটন শিল্পের উন্নতি এবং আগামী প্রজন্মের জন্য জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বন্যপ্রাণী রক্ষা করা আমাদের জন্য কি অপরিহার্য। ঠিক আছে, তা আমরা সবাই বাস্তুতন্ত্রের উপাদান, তাই প্রত্যেকটা বাস্তুতন্ত্রের জীবজগৎকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, তবে প্রশ্নপত্র সমস্ত উত্তর সহ আলোচনা হয়ে গেল। এর পরের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো হবে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নপত্র। এটাতে একটা মডেল প্রশ্ন হলো। এরপরে আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।